এই এই হ্যাশ ইনক্লুডটা কি মিন করে? স্যার এই লাইব্রেরি গুলাকে নিয়ে আসতে বলতেছে। হ্যাঁ, তো পাইথনে তোমরা ইম্পোর্ট করো না, ইম্পোর্ট সিস্টেম ইম্পোর্ট টাইম এই সেই। তো এটারই ইকুইভ্যালেন্ট হইলো এই ইনক্লুডটা। এই স্টেটমেন্টের মানে হইলো এই stdio ডট এইচ নামের একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে যত ফাংশন আছে সবগুলাকে এই প্রোগ্রামে অ্যাভাইলেবল করে দেওয়া হবে। তো stdio ডট এইচ এর ভিতরে থাকে সব এই ইনপুট আউটপুট রিলেটেড ফাংশন গুলো, আর ইউনিএসটিডি ফাইলের ভিতরে থাকে এই বেশিরভাগ এই ইউনিক সিস্টেম কল গুলো। হ্যাঁ, তো ফর্ক দেখানোর কথা ছিল, তাই না? হ্যাঁ, টাইপটা আউট করি। হ্যাঁ, তো এখন আমি হ্যালো ওয়ার্ল্ড কল করার আগে একটা একটা ফর্ক করছি। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড কল করার আগে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার আগে একটা ফর্ক করছি। তো হ্যালো ওয়ার্ল্ড কয়টা প্রিন্ট হবে? আচ্ছা, আমি এখানে লিখে নিই। ইনস্টল দিচ্ছি। ইসিসি বানান বল। হ্যালো ওয়ার্ল্ড দুইটা হয়েছে কারণ ফর্ক যখন কল করতেছি তখন সেম প্রসেসটারই একটা কপি ক্রিয়েট হয়েছে। তো প্রথমে আমার ছিল প্রসেস ওয়ান, ফর্ক কল করার পরে প্রসেস ওয়ান এর একটা চাইল্ড হয়েছে প্রসেস টু। তো দুইটা চাইল্ডই মানে প্রসেস ওয়ান ফর্ক করার পরে গেছে এই লাইনে, আর প্রসেস টু স্টার্ট করছে এই লাইনে। হ্যাঁ, তো দুইটা প্রসেসই এই প্রিন্টএফটাকে কল করছে, এই কারণে আউটপুটে প্রিন্টএফ পাইছি দুইটা। আচ্ছা, তো আপাতত এইসব না দেখাইলো, জাস্ট ফর্ক। এখন যদি আবারও ফর্ক করি তাহলে কি হবে? উম, ইমতিয়াজ হোসেন আছো? ইমতিয়াজ হোসেন? Yes, sir. হ্যাঁ, তো আগে, Hello? Hello? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আগে একটা ফর্ক ছিল। হ্যাঁ, প্রথমে ফর্ক করছি, এরপরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। তো এটা যখন রান করছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে দুইবার। দুইবার প্রিন্ট হয়েছে কারণ ফর্ক যখন করছি এই প্রোগ্রামের একটা কপি ক্রিয়েট হয়েছে। তো দুইটা দুইটা প্রোগ্রামই এরপরে এই প্রিন্টএফটাকে কল করছে, ঠিক আছে? এখন যদি একটা ফর্কের জায়গায় দুইটা ফর্ক থাকতো কয়টা হইতো? কয়টা হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে দেখতাম? চারটা। আটটা। কি কারণে?
স্যার 4টা মনে হয়। আচ্ছা, 4টা। তো 4টা কেন? স্যার প্রতিটার জন্য তো একটা একটা করে আবার চাইল্ড ক্রিয়েট হচ্ছে না, মানে একটা প্যারেন্ট থেকে তো চাইল্ড ক্রিয়েট হচ্ছে টোটাল 3টা মেবি। তো এখানে যখন ফর্ক করতেছি একটা কপি ক্রিয়েট হইতেছে, তাই না? এইখানে যখন আরেকটা ফর্ক করতেছি আরেকটা কপি ক্রিয়েট হইতেছে। তো 3টা হইবার কথা না? শুরুতে একটা, এই ফর্কে একটা, এই ফর্কে আরেকটা, এরকম হওয়ার কথা না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো চালাই এটা। 4টা হইছে, 3টা, 3টা হইছে না? হইছে 4টা। তো এইটা যেই কারণে হইছে সেটা হলো, প্রথমে ছিল শুধু P1, এই ফর্ক যখন করছি P1 এর একটা চাইল্ড ক্রিয়েট হইছে P2, আবার যখন ফর্ক করছি P1 এর আরেকটা চাইল্ড ক্রিয়েট হইছে P3। এই হলো 3টা, P1, P2, P3। হ্যাঁ, তো P2 ক্রিয়েট হইছে এই জায়গায়, P2 স্টার্টস, তাহলে পরের লাইন থেকে P2 স্টার্ট হবে, P2 স্টার্টস হিয়ার, ঠিক আছে? আবার এই লাইনে এসে P1 থেকে P3 ক্রিয়েট হয়েছে, তাইলে এর পরের লাইন থেকে P3টা স্টার্ট হবে, এই লাইনে ফর্ক হয়েছে, P1 থেকে ফর্ক কল হয়েছে 7 নম্বর লাইনে, 7 নম্বর লাইনে ফর্ক কল হয় ক্রিয়েট হয়েছে P3, তাহলে P3টা স্টার্ট হবে 8 নম্বর লাইন থেকে, 6 নম্বর লাইনে P2 এর জন্ম হয়েছিল, তাহলে P2টা স্টার্ট হবে 7 নম্বর লাইন থেকে। তো এরপরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, এই হলো একটা হ্যালো। তো এখন P2টা, P1 এখন শেষ, P2টা শুরু হইতেছে 7 নম্বর লাইনে, সে ঢুকেই একটা, সে ঢুকেই একটা ফর্ক করবে, তাহলে P2 ছিল, P2 থেকে ক্রিয়েট হবে P4, P4 এর ক্রিয়েট হয়েছে 7 নম্বর লাইনে, তাহলে P4 স্টার্ট হবে 8 নম্বর লাইনে। তো P2 চলা শুরু করছে, P2 8 নম্বর লাইনে যাবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, এরপরে শেষ হয়ে যাবে। এখন বাকি রইল P3 আর P4, তাইলে P3 এই লাইনটা এক্সিকিউট করবে, একটা হ্যালো ওয়ার্ল্ড, P3, P3 শেষ। এখন বাকি রইল P4, P4 8 নম্বর লাইনে শুরু হবে, প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। তো বেসিক্যালি 4টা প্রসেস ক্রিয়েট হয়েছে, সবগুলা প্রসেসই এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করছে, তো এই কারণে হ্যালো ওয়ার্ল্ড আসছে 4টা। আচ্ছা, তো এই এক্সাম্পলটা বুঝো নাই এমন কেউ আছো?
এটা হলো মানে সবচেয়ে সিম্পল এক্সাম্পল, এটা না বুঝলে পরে কোনটা বুঝবে না। আমি কি এজিউম করতে পারি যে সবাই বুঝছো? মানে স্যার স্যার প্রসেসটা যে লাইন থেকে শুরু হচ্ছে তার হ্যাঁ নিচের সব লাইনগুলো হচ্ছে ওর জন্য এক্সিকিউট হবে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, এমনই। তাহলে আচ্ছা একটা প্রসেস যদি 6 নম্বর লাইনে ক্রিয়েট হয়, সে স্টার্ট হবে 7 নম্বর লাইনে। এমনিতে কি হয়, মেইনের প্রথম লাইন থেকে শুরু হয় না নর্মাল একটা প্রসেস? আর যখন ফর্ক হয়, নতুন প্রসেস ক্রিয়েট হয়, তখন আর শুরু থেকে স্টার্ট হয় না, যেই লাইনে ফর্ক তার পরের লাইনটা থেকে স্টার্ট হয়। আচ্ছা, আর কেউ? স্যার P3 থেকে P4টা আবার একটু দেখানো যাবে স্যার? আচ্ছা, তো আমি পুরাটাই আবার করি। তো একটা প্রসেস শুরু হয়েছে, হ্যাঁ, আমি প্রথমে এই প্রোগ্রামটা রান করলাম। তো শুরুতে একটা মাত্র প্রসেস ক্রিয়েট হয়, P1। এরপরে P1 যখন ফর্ক কল করবে প্রথমবার, তখন P1 তার একটা কপি ক্রিয়েট করবে, সেটা হলো P2। এই কপিটার এক্সিকিউশন স্টার্ট হবে এই 7 নম্বর লাইন থেকে। কপিটা ক্রিয়েট হয়েছে 6 নম্বর লাইনে, তাহলে তার এক্সিকিউশন শুরু হবে 7 নম্বর লাইন থেকে। তো এই জন্য এখানে মার্ক করে রাখলাম যে P2 স্টার্টস হিয়ার। এটা আমি মার্ক করে রাখছি, এখনো P2 কে আমি চালানো শুরু করিনি। হ্যাঁ, তো P1 6 নম্বর লাইনে গেছিল, এখন P1 যাবে 7 নম্বর লাইনে। তো এইখানে দেখা যায় যে আরেকটা ফর্ক আছে। আরেকটা ফর্ক মানে P1 এর আরেকটা কপি ক্রিয়েট হবে। তো এটা হবে P1 থেকে P3। তো এখন P1 এর দুইটা চাই, P2 আর P3। তাহলে P3টা ক্রিয়েট হয়েছে 7 নম্বর লাইনে। P3 কোড এক্সিকিউট করা শুরু করবে 8 নম্বর লাইন থেকে। তো এই P1 P2 P3, তো এরপরে এখনো P2 P3 চালানো শুরু করি নাই, এখন শুধু P1ই চলতেছে। তো P1 7 নম্বর লাইন এক্সিকিউট করছে। P1 যখন 8 নম্বর লাইনে আসবে, এই হ্যালো ওয়ার্ল্ডটা সে প্রিন্ট করে দিবে। এখন এই মেইন শেষ, P1টা গন। এখন স্টার্ট করব P2। P2 স্টার্ট করার কথা এই লাইন থেকে, 7 নম্বর লাইন। তো 7 নম্বর লাইনে দেখা যায় যে একটা ফর্ক আছে। তো এই 7 নম্বর লাইনে এসে P2 এর একটা চাইল্ড ক্রিয়েট হবে। P3 অলরেডি আছে, এটা হবে P4। তাহলে P4 এর জন্ম হয়েছে 7 নম্বর লাইনে। তাহলে P4 এক্সিকিউশন স্টার্ট করবে 8 নম্বর লাইন থেকে। হ্যাঁ, তো P2 এখন আছে 7 নম্বর লাইনে। 7 নম্বর লাইন এক্সিকিউট করলো, 8 নম্বর লাইনে গেল, গিয়ে এসে প্রিন্ট করলো। প্রিন্ট করে এখন P2 শেষ, P2 এর কাজ শেষ। এখন দেখবো P3 কই আছে। P3 আছে 8 নম্বর লাইনে। P3 চালু করব, P3 এখন চালু হবে, 8 নম্বর লাইনটা এক্সিকিউট করবে। তাহলে আবারও হ্যালো ওয়ার্ল্ড আসবে। তো ফাইনালি
সবগুলো P1 P2 P3 শেষ, P4 P4 এখন স্টার্ট করব। P4 স্টার্ট করার কথা আবারও 8 নাম্বার লাইনে। তো 8 নাম্বার লাইনে স্টার্ট হবে, 8 নাম্বার লাইনে হ্যালো ওয়ার্ল্ডটা আবার প্রিন্ট করবে। বেসিক্যালি এই হইল এই ফর্কের এক্সিকিউশনটা। এটা কি বোঝা গেছে? বুঝা নাই এমন কেউ আছো? আচ্ছা, তো ধরে নিলাম বুঝছো। হ্যাঁ, আচ্ছা, তো এইটা যদি করি তাহলে কি হবে? আর একটা ফর্ক যদি অ্যাড করি, এখন হ্যালো তাহলে কি ওয়ার্ল্ড স্যার কয়টা আসবে? তাহলে কি স্যার 6টা আসবে এবার? 6টা কি আসবে? মানে কি 6টা কেন না আসবে? না সরি, 6টা না স্যার, 8টা আসবে। কারণ হ্যাঁ, 8টা আসবে। হ্যাঁ জি স্যার, কারণ ওই যে ফর্কের নিচে থেকে সব হয় না, মানে আপনার প্রসেসটা যেখানে শুরু হয় তার নিচের লাইন থেকে সবগুলো যেহেতু এক্সিকিউট হবে, এবার তো P3 এরও মানে চাইল্ড ক্রিয়েট হবে। হ্যাঁ হ্যাঁ, এবার P3 এরও জি চাইল্ড স্যার। ক্রিয়েট হবে। জি হ্যাঁ, স্যার। তো হ্যাঁ 8টা হবে। তো P1 এইখানে একটা চাইল্ড ক্রিয়েট করবে, এখানে আরেকটা করবে, এখানে আরেকটা করবে। তাহলে P1 থেকে হবে P2 P3 P4। P2 এর স্টার্ট হলো এখানে, P3 এর স্টার্ট এখানে, সরি P2 এর স্টার্ট এখানে, আর P3 এর স্টার্ট এখানে। P2 ক্রিয়েট হয়েছে এই লাইনে, স্টার্ট হবে এই লাইনে। P3 ক্রিয়েট হয়েছে এই লাইনে, স্টার্ট হবে এই লাইনে। আবার এখানে P4 ক্রিয়েট হইতেছে এই লাইনে, P4টা স্টার্ট হবে এই লাইনে। তো P1 প্রিন্ট করে গেল গে। P2 যখন এই লাইনে স্টার্ট হবে, প্রথমে একবার ফর্ক করবে, P2 থেকে আসবে P5, P5 চালু হবে এখানে। এরপরে এখানে আবার আসবে P6, P6 চালু হবে, P6 ক্রিয়েট হয়েছে এখানে, P6 চালু হবে এই লাইনে। হ্যাঁ, তো P2 এর কাজ শেষ। এখন P3 আছে 8 নাম্বার লাইনে, সেই 8 নাম্বার লাইনে ফর্ক একবার কল করবে। তাহলে P3 থেকে হবে P7, P7 স্টার্ট হবে এখানে। এরপরে আসলো P5, P5 একবার ফর্ক করবে, ফর্ক করে ক্রিয়েট করবে P8, P8 এর শুরুটা হবে এখানে। তো এরা 4টা একটা করে হ্যালো ওয়ার্ল্ড ক্রিয়েট করবে, আর এই তিনটাও একটা করে হ্যালো ওয়ার্ল্ড, এই 4টাও একটা করে হ্যালো ওয়ার্ল্ড ক্রিয়েট করছিল। তো টোটাল হ্যালো ওয়ার্ল্ড হয় 8টা। তো যদি এখন কম্পাইল করে রান দিই, কয়টা আসলো? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তো বেসিক্যালি এই হইল ফর্ক। আচ্ছা, তো
এখন আমরা এত সময় যেই কাজ করছি তাতে আমরা প্যারেন্ট প্রসেসে আছি না চাইল্ড প্রসেসে আছি এটা আসলে কোডের ভিতর থেকে বোঝার কোনো উপায় নাই। তো এইটা বুঝবার জন্য এইখানে করছিলাম। হ্যাঁ, তো আমরা যখন ফর্ক কল করি একটা প্রসেস আইডি রিটার্ন হয়। প্রসেস আইডি হইল লিনাক্সে প্রত্যেকটা প্রসেসের একটা আইডি নাম্বার থাকে। এই আইডি নাম্বারটা হইল এই পিআইডি, প্রসেস আইডি। তো প্রত্যেকটা প্রসেসেরই একটা একটা ইউনিক আইডি নাম্বার থাকে। ওই আইডি নাম্বার দিয়ে এই প্রসেসটাকে আইডেন্টিফাই করা হয়। তো আমরা যখন ফর্ক করব, নতুন একটা প্রসেস ক্রিয়েট হইতেছে যেটা আগের প্রসেসের একটা এক্সাক্ট কপি হইলেও সে একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। সে আগের প্রসেস না, সে একটা নতুন প্রসেস। তো তার একটা ইউনিক পিআইডি থাকবে। তো আমরা যখন ফর্ক কল করি সেই পিআইডিটা ফর্কের রিটার্ন ভ্যালু হিসাবে আসে। এই যে পিআইডিটা রিটার্ন ভ্যালু হিসাবে ফর্ক থেকে পাওয়া যায়। স্যার এটা কি আমাদের মানে হলো এখন এক্সাক্ট এই সময়ে কোনো একটা মানে হলো আর কি প্রোগ্রাম অন করলে তখন গিয়ে ওইটার এক্সাক্ট পিআইডিটা আসবে নাকি স্যার মানে হলো কি আমরা যেমন 2-3টা প্রোগ্রাম সার্চ করা থাকে তো স্যার আমাদের কোনটা আসবে তখন গিয়ে? মানে আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, এই যে এইটা যখন আমি রান করলাম, তখন এই প্রোগ্রামটা হয়ে যাবে একটা প্রসেস। হ্যাঁ, তো সেইটার একটা আইডি থাকবে। যেমন আমি এখন ক্রোম চালাইলাম। তো ক্রোম চালানোর পরে একটা প্রসেস ক্রিয়েট হবে। ক্রোমটা কই? এই যে ক্রোমের একটা প্রসেস ক্রিয়েট হয়েছে। আগে ক্রোমের কোনো প্রসেস ছিল না। ক্রোম যখন চালাইছি, ক্রোমের একটা প্রসেস ক্রিয়েট হয়েছে, সেটার একটা আইডি নাম্বার আসছে। তো আমরা যখন যে কোনো প্রোগ্রামে চালাই, একটা প্রসেস ক্রিয়েট হয়, ওই প্রসেসকে একটা আইডি নাম্বার অ্যাসাইন করা হয়। তো আমরা যখন ফর্ক করতেছি, আমরা নতুন একটা প্রসেস ক্রিয়েট করতেছি না। আমরা যখন এই এই কমান্ড দিয়ে এটা রান করছি, তখন এই প্রোগ্রামটা একটা নতুন প্রসেস হিসাবে চালু হয়েছে। তো এরপরে যখন এইটার ভিতর থেকে ফর্ক করছি, এই প্রোগ্রামটার কপি নতুন একটা প্রোগ্রাম ক্রিয়েট হয়েছে, নতুন একটা প্রসেস ক্রিয়েট হয়েছে। এই নতুন প্রসেসটার আইডি আমরা পাবো এই ফর্ক ফাংশনের রিটার্ন ভ্যালু হিসাবে। যে কোয়েশ্চন করছিল সে কি বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। মানে হলো আর কি নিউজ স্যার। তো এই ফর্ক থেকে নতুন প্রসেসের প্রসেস আইডিটা পাবো। তো আমরা প্যারেন্ট থেকে চাইল্ড ক্রিয়েট করছি, চাইল্ড তার আইডিটা, চাইল্ডের আইডিটা এই ভেরিয়েবলে আসবে। এটা প্যারেন্ট এটা দেখবে। কিন্তু চাইল্ড যখন চলবে, চাইল্ড যখন আবার পরের লাইন থেকে চালু হবে, তখন কিন্তু সে এখানে 0 দেখবে। ধরো একটা প্রসেস ছিল P1, সে ফর্ক করে P2 ক্রিয়েট করলো। P1 এর আইডি ছিল 123, P2 এর আইডি হলো 124।
তো P2 শুরু হবে পরের লাইন থেকে, P2 starts here। তো এই ভেরিয়েবলের ভিতরে ফর P1 এই PID-টা হবে 120 124। P2 এর আইডিটা সে ফর্ক থেকে পাবে, কিন্তু P2 যখন এই লাইনে আসবে, সে যখন এই PID-টা অ্যাক্সেস করবে, সে নিজে দেখবে ফর P2 0 দেখবে। তাইলে P2 হইল P1 এর এক্সাক্ট কপি, খালি একটা জায়গায় ডিফারেন্স, সেটা হইল P1 P2 এর আইডি দেখতে পারে, P2 তার আইডি দেখতে পারে না, সে এক জায়গায় 0 দেখে। তো এই কাজটা করা হয় কোনটা প্যারেন্ট প্রসেস আর কোনটা চাইল্ড প্রসেস সেটা বোঝার জন্য। যেমন ফর্ক করার পরে যদি দেখি 0 আসি, যদি দেখি যে PID-টা 0, তাইলে বুঝবো যে আমি আসলে প্যারেন্ট প্রসেসে নাই, আমি চাইল্ড প্রসেসে আছি। আমি প্যারেন্টে আসি না চাইল্ডে আসি এটা বুঝবার আর কোনো উপায় নেই, কারণ দুইটা প্রোগ্রাম একটা আর একটা এক্সাক্ট কপি। খালি এই একটা জিনিস দেখেই বোঝা যায় আমি প্যারেন্ট না আমি চাইল্ড। তো প্যারেন্ট হইল P1, চাইল্ড হইল P2। P1 দেখবে একটা চাইল্ডের আইডি, আর চাইল্ড দেখবে 0। তো আমরা এই এই PID-টাকে যদি 0 সমান দেখি তাহলে বুঝবো যে আমি এখন চাইল্ড। আর যদি 0 না হয়, একটা পজিটিভ নাম্বার হয়, তাইলে বুঝবো আমি প্যারেন্ট প্রসেস, আমি চাইল্ডের আইডিটা পেয়ে গেছি। তো এটা যদি রান করি, হ্যাঁ, তো প্রথমে প্যারেন্ট প্রসেসটা এখানে ফর্ক করছে, ফর্ক করে পাইছে হইল এই 126066। এটা হইল সে ফর্ক করে যেই P2 ক্রিয়েট করছে, এই P2 এর আইডি 126066, এটা হলো P2 এর আইডি। তো সে PID ইকুয়াল টু হ্যালো, শোনা যাইতেছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমার কারেন্ট চলে গেছে আর কি, আমি এখন মোবাইল ডাটা দিয়ে আবার ঢুকলাম। হ্যাঁ, স্ক্রিন কি আসছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো যেখানে ছিলাম, P1টা এই লাইনে এসে ফর্ক করে P2 কে ক্রিয়েট করবে। সে দেখবে এই কারেন্ট PID ইকুয়াল টু এইটা P2 এর আইডিটা। তো P1 যখন এই লাইনে যাবে, সে দেখবে PID 0 না, তো সে এইখানে ঢুকবে না, সে এইখানে ঢুকবে, এলসে ঢুকবে। এলসে গিয়ে সে এইগুলা প্রিন্ট করবে, সে PID-টা প্রিন্ট করবে, প্রিন্ট করে এরপরে ওয়েট করতে থাকবে। তো
আগের ক্লাসে বলছিলাম ওয়েট মানে হইল প্যারেন্ট প্রসেসটা বসে থাকবে যত সময় না তার সবগুলা চাইল্ড শেষ হইতেছে। তো প্যারেন্ট প্রসেসটা এই জায়গায় বসে থাকবে। P1 is waiting here. তো এখন P1 যেহেতু বসে আছে P2 শেষ হওয়ার জন্য, তো P2 টাকে এখন চলতে হবে। তো P2 এই লাইনে এসে দেখে যে তার P2 কিন্তু দেখবে এই ভেরিয়েবলটাকে 0, P1 দেখবে এই 126066, P2 দেখবে 0। তাহলে সে এই ইফের ভিতরে ঢুকবে, প্রিন্ট করবে যে আমি চাইল্ড প্রসেস। তো এরপরে ইফ থেকে বের হয়ে যাবে এই এখানে এসে P2 শেষ হয়ে যাবে। তাহলে P2 শেষ হওয়ার পরে P1 ঘুম থেকে উঠবে, উঠে P1 ও এই লাইনে গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই পিআইডির বিষয়টা কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, কেউ কি বুঝো না এমন Sir, কেউ আছো? কনফিউশন হয়েছে স্যার, ওই যে নাম্বারটা ওর বড় হয়ে গেছে কেন স্যার P2 তে? নাম্বারটা কি? এটা কি বড় হয়ে যাওয়ার মানে হলো কি কোনো স্পেসিফিক কারণ আছে? মানে স্যার একটু আগে তো মানে হলো কি পিআইডি মনে হয় P2 তে 124 দিছিলেন স্যার, এখন বড়। ও না, এটা 1 to 4 আমি উদাহরণ হিসাবে দিছিলাম আর কি। হ্যাঁ, এটা চালানোর পরে দেখি এইটা আসছে। ও তো এটা স্যার আমি ভাবছিলাম যে আরো কোনো কোনো অন্য প্রসেস দেখাইছিলেন নাকি, আমি মিস করছি নাকি, এই কারণে sorry, ও না না, ওইটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখছিলাম। তারপরে চালানোর পরে যখন এটা দেখছি তখন এটা চেঞ্জ করছে আর কি। এটাও জাস্ট এমনি এক্সাম্পল। হ্যাঁ, এটা যে এইটাই যে আইডি তা না। আচ্ছা, তো টু সামারাইজ, ফর্ক একটা আইডি নাম্বার রিটার্ন করে। প্যারেন্ট প্রসেস তার চাইল্ড প্রসেসের আইডি নাম্বারটা এই ভেরিয়েবলে দেখতে পারে, কিন্তু চাইল্ড প্রসেস যখন এখানে অ্যাক্সেস করতে যাবে সে পাবে 0। এই সিস্টেমটা করা হয়েছে যাতে এই প্যারেন্ট প্রসেস আর চাইল্ড প্রসেস কোডের ভিতর থেকে আলাদা করা যায়। এটা যদি না থাকতো তাহলে এই কাজটা করা যাইতো না। আমরা চাইতেই পারি প্যারেন্ট একটা কাজ করুক, চাইল্ড আর একটা ডিফারেন্ট কাজ করুক। তো এই মেকানিজমটা রাখার জন্য এই সিস্টেমটা করা হয়েছে যে চাইল্ডের জন্য 0 দেখা যাবে। এখানে কি আচ্ছা, স্যার তাহলে দুইটা আইডি থাকছে? দুইটা আইডি মানে প্রত্যেকটা প্রসেসেরই একটা আইডি আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসেরই আইডি আছে। P1 এর মানে নিজের স্যার এখানে একটা আইডি আছে। জি হ্যাঁ স্যার, বলো। মানে P1 এর এখানে তাহলে হ্যাঁ, স্যার দুইটা আইডি না, মানে P2 এর জন্য যেমন একটা হচ্ছে 126066, আবার হ্যাঁ, কারেন্ট কার পিআইডি একটা বলছেন না, তাহলে দুইটা আইডি না এখানে? তো ফর্ক যখন করি, জি স্যার। যেই নতুন প্রসেসটা এইমাত্র ক্রিয়েট হইল সেইটার আইডি পাওয়া যায়। তো P1 এর আইডি হইল ধরি 123, আর P2 এর আইডি হইল এটা। তো এখানে চাইল্ড কে, P1 না P2? P2 P2 P2। তাহলে P1 এর চাইল্ড হইল P2। তাহলে P1 দেখবে যে কার পিআইডি তে আছে এই P2 এর আইডি নাম্বারটা। ও স্যার তাহলে হচ্ছে কার পিআইডি তে হচ্ছে মানে চাইল্ডের পিআইডিটা স্টোর হয় হ্যাঁ, বেসিক্যালি। চাইল্ডের পিআইডিটা স্টোর, জি স্যার, প্যারেন্টের আমি বুঝতে পিআইডি পেরেছি না। এখন। হ্যাঁ, জি স্যার। আমি যদি প্যারেন্টের পিআইডি বের করতে চাই, পিআইডি অফ প্যারেন্ট ইজ এই গেট পিআইডি ফাংশনটা কল করা লাগে। তাহলে প্যারেন্টের আইডি তাইলে 126689, চাইল্ডের আইডি হইল 126690, তো 1 বেশি আর কি। তো প্যারেন্টের আইডি হলো এই
12668 এটা তাহলে এই হ্যাঁ, তো এই কার পিআইডি তে চাইল্ডের আইডিটা থাকে, প্যারেন্টের আইডি থাকে না এখানে। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। 90টা থাকবে, 89 না। হ্যাঁ, আচ্ছা, তো এই আচ্ছা, এখন ওয়েটটাকে যদি আগে যেটা হয়েছিল সেটা হলো, আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করি, এটা এখানে লিখি আই এম চাইল্ড। তো এটা যদি রান দেই তাহলে প্রথমে আই এম প্যারেন্টটা কল হইতেছে, তার মানে এই প্যারেন্ট প্রথমে একটা চাইল্ড ক্রিয়েট করতেছে, চাইল্ডটা এখান থেকে শুরু হওয়ার কথা। তো প্রথমে প্যারেন্ট আগে এখানে চলে গেছে, মানে চাইল্ড চালু হওয়ার আগেই প্যারেন্ট এই জায়গায় চলে গেছে। তো এটা আসলে সব সময় গ্যারান্টিড না। তো এই ক্ষেত্রে এটা হইতেছে যে প্যারেন্টটা আগে চলতেছে, চাইল্ডটা একটু পরে চালু হইতেছে, সাথে সাথে চালু হইতে পারতেছে না। তো এখানে স্কেডিউলিং এর বিষয় আশয় আছে। একটা প্রসেস যখন চলতেছে তখন সে মানে একটা নতুন প্রসেস যখন ক্রিয়েট হয় তখন সে সাথে সাথে চলার সুযোগ পায় না, অপারেটিং সিস্টেম তাকে চলার সুযোগ করে দিলে সে চলতে পারে। আর প্যারেন্ট প্রসেসটা আগেই চলতেছিল, এই জন্য প্যারেন্টের আউটপুটটা আমরা আগে পাইতেছি। তো প্রথমে এই যে আই এম প্যারেন্টটা আগে আসতেছে, আই এম চাইল্ডটা পরে আসতেছে। তো এটা যদি আরো বড় প্রোগ্রাম হইতো দেখা যেত প্যারেন্ট আর চাইল্ড একই সাথে চলতেছে। এটা যেহেতু অনেক ছোট প্রোগ্রাম, চাইল্ডটা আসলে স্টার্ট হওয়ার টাইম পাইতেছে না। আচ্ছা, তো আমরা প্রিন্ট করতেছি, আই এম প্যারেন্ট প্রিন্ট করতেছি, এরপরে ওয়েট করতেছি। তো চাইল্ডটা এরপরে চালু হইতেছে, চালু হয়, প্রিন্ট করতেছে আই এম চাইল্ড। এরপরে প্যারেন্টটাও শেষ হয়ে যাইতেছে, চাইল্ডও শেষ হয়ে যাইতেছে। আচ্ছা, তো এখন ওয়েটটাকে যদি এই প্রিন্টের পরে না রেখে প্রিন্টের আগে রাখি, তাইলে কি এই আই এম প্যারেন্ট আগে আই এম চাইল্ড পরে এরকম আসবে, নাকি আই এম চাইল্ড আগে আসবে আই এম প্যারেন্ট পরে আসবে, কোনটা হবে? স্যার আই এম চাইল্ড আগে আসবে স্যার। আচ্ছা, তো এটা কি কারণে হবে? স্যার P1 এর চলাকালীন স্যার আগে ওয়েট পাচ্ছি, তারপরে P2 শুরু হয়ে যাবে স্যার 11 নম্বর লাইন থেকে। তারপরে চেক হওয়ার পর ইফ কন্ডিশন 12 নম্বর লাইনে আই এম চাইল্ড প্রিন্ট হবে স্যার। তারপরে স্যার আবার স্যার ওই যে P2 এর কাজ শেষ স্যার, P1 আবার শুরু হবে স্যার 16 নম্বর লাইন থেকে স্যার। হ্যাঁ, 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 ঠিক আছে। এখানে যেটা হইতেছে P1 is waiting for P2 to finish, তাহলে P2 ফিনিশ হওয়ার আগে P1 আর পরে কন্টিনিউ করতে পারবে না। P1 এখন P2 ফিনিশ হওয়ার জন্য ওয়েট করতেছে। তো অপারেটিং সিস্টেম একটা সময় P2 কে চলার সুযোগ দিবে, কিছু সময় পরে P2 কে চলার সুযোগ দিবে। তো P2 সুযোগ পেয়ে এই আইএম চাইল্ডটা প্রিন্ট করবে, এরপরে P2 এক্সিট করবে। P2 এক্সিট করার পরে এই
ওয়েটিং ফর পি টু টু ফিনিশ, পি টু ফিনিশ হয়েছে, তাহলে পি ওয়ান আবার এখান থেকে কন্টিনিউ করবে। তো পি টু আগে আই এম চাইল্ড প্রিন্ট করে ফিনিশ হয়ে যাবে, এরপরে পি ওয়ান এই আই এম প্যারেন্ট প্রিন্ট করার সুযোগ পাবে। তো এই কারণে এই জিসিসি ফর্ক ওয়ান, এই যে এখন আই এম চাইল্ডটা আগে হইতেছে, আই এম প্যারেন্টটা পরে হইতেছে। আগে আই এম প্যারেন্ট আগে হইতেছিল, আই এম চাইল্ড পরে হইতেছিল। আচ্ছা, তো এগুলা এগুলা মোটামুটি সহজ এক্সাম্পলে। আচ্ছা, হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হইতে পারে। হুম, লাস্ট একটা প্রিন্ট দেখি। আচ্ছা, তো এখানে ফর্ক কয়টা? একটাই স্যার। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই প্রিন্টটা কয়বার হবে? 2বার। হ্যাঁ, 2বার হবে। তো প্রথমে এখানে ফর্ক হয়, একটা চাইল্ড ক্রিয়েট হবে, পি টু স্টার্টস হেয়ার। তাহলে পি টু এই ইফ এলস শেষ করে এই লাইনে আসবে, আর প্যারেন্টটাও এই ইফ এলস এগুলো শেষ করে এই লাইনে আসবে। তো 2বার। আচ্ছা, তো প্যারেন্ট হইল পি ওয়ান, চাইল্ড হইল পি টু। তাইলে 2টা প্রিন্ট হবে, এক্স ইকুয়াল টু পি ওয়ান একবার প্রিন্ট করবে, পি টু একবার প্রিন্ট করবে। হুম, আচ্ছা, কারে ডাকা যায়? মানুষে তো কম কেন, মাত্র 19 জন কেন? আর ডাকার নাম করতে আরেকজন গেছে কেন? এখানে এখানে তো আমি 3টা, মাত্র 15 জন। এই অবস্থা কেন? আহনাফ সাদমান আছো? আহনাফ সাদমান?
ফাইজাজ স্যার আছো? আস্তিক একটু আগে জয়েন করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তো তুমি কি মানে কোনো আইডিয়া আছে এখানে কি হইতেছে? না স্যার এতক্ষণ ফলো করিনি। আচ্ছা থাকো। সরি। এ আছো, ফাইজা জামান আছো? Yes, sir. আচ্ছা, তো এখানে এখানে কি হইতেছে তুমি কি মানে ফলো করতেছো নাকি? হ্যাঁ স্যার, দেখতেছি। আচ্ছা, তো প্যারেন্ট প্রসেসের জন্য কি হবে? প্যারেন্ট প্রসেসের জন্য এক্স এর ভ্যালুটা এখানে আউটপুট হবে। হ্যাঁ, ওইটা কি হবে? একটা ফর্ক আছে, প্যারেন্ট হলো P1, চাইল্ড হলো P2। প্যারেন্টের জন্য এক্স এর ভ্যালু কত হবে একেবারে শেষ লাইনে? স্যার 1 হবে। 1 হবে, কি কারণে 1 হবে? স্যার শুরুতে 1 কল হয়েছে, এরপরে ফর্ক প্রসেসের জন্য এটা কপি হয়েছে, দেন ইফ কন্ডিশনে যাওয়ার পর আচ্ছা, P1 ইফে ঢুকবে না এলসে ঢুকবে, এটা কো- স্যার এলসে ঢুকবে। কেন এলসে ঢুকবে? মানে তুমি আইএম প্যারেন্ট দেখে বলে দিতেছো তাই না? কেন জি এলসে স্যার। ঢুকবে? এলসে ঢুকার কারণ কি? স্যার পিআইডি 0 হবে না এজন্য। মানে এটাও কোড দেখে বলা যাইতেছে পিআইডি কখন জিরো হয় কখন জিরো হয় না। মানে এই ফর্ক থেকে এই একটা পিআইডি পাইতেছে, তো এই পিআইডিটা আসলে কার পিআইডি? স্যার প্যারেন্ট প্রসেসর। আহ না, না। আচ্ছা ঠিক আছে, তুমি আমি কইতেছি। আমরা যখন ফর্ক করি একটা চাইল্ড ক্রিয়েট হয়। প্রথমে আমরা চালাইতেছিলাম P1, আমি যখন ফর্ক করছি একটা চাইল্ড ক্রিয়েট হয়েছে P2। এখন চাইল্ডের একটা আইডি থাকবে, প্রত্যেকটা প্রসেসেরই একটা করে আইডি থাকে। তো P1 এর আইডি ধরো ছিল 123, তাহলে P2 এর আরেকটা আইডি থাকবে ধরো 124। তাইলে P1 দেখবে যে এই এ ভেরিয়েবলে আছে P2 এর আইডিটা, প্যারেন্ট তার চাইল্ডের আইডি দেখবে এই এই পিআইডি এর মাঝে। তাহলে এখানে এ ইকুয়াল টু হবে 124 এই প্যারেন্টের জন্য। আর চাইল্ড যখন ফর ক্রিয়েট হয় পরের লাইনে যাবে, তখন চাইল্ড দেখবে যে ফর P2 এ ইকুয়াল টু 0। ফর কিভাবেই কাজ করে, প্যারেন্ট তার চাইল্ডের আইডি দেখে, আর চাইল্ড নিজের আইডি দেখে না, চাইল্ড দেখে 0। বুঝছো যারা জিজ্ঞাসলাম? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে ফর্ক হইতেছে
P2 এখানে স্টার্ট হওয়ার কথা। তাহলে শুরুতে x ইকুয়াল টু 1 ফর্ক হয় P2 ক্রিয়েট হয়েছে, P2 এখানে শুরু হওয়ার কথা, এটা আপাতত এখানে রেখে দিতেছি। এখন এখন P1 এ a ইকুয়াল টু পাবো 124, যেটা গ্রেটার দেন 0। তাহলে ঢুকবো এই এলস এর ভিতর, আই এম প্যারেন্ট প্রিন্ট করব, x এর ভ্যালু 1 বাড়াইব। তাহলে এখানে তাহলে x ইকুয়াল টু হবে 2। এরপরে ওয়েট করব, ওয়েটে যদি যাই তাইলে P1 is waiting for P2 to finish. P1 এখানে P2 এর জন্য ওয়েট করে থাকবে। এরপরে P2 চালু হবে, IM চাইল্ডটা প্রিন্ট হবে, x এর ভ্যালু 1 কমাবে, x হবে 1 থেকে 0। তাহলে ইফ থেকে বাইট হবে, এখানে এসে প্রিন্ট করে দিবে। তাহলে P2 এর জন্য P2 এর প্রিন্টটা আগে হইতেছে, তাইলে P2 এর জন্য x ইকুয়াল টু 0। এরপরে এখন P2 শেষ, P1 আবার এখান থেকে রিজিউম হবে। তো P1 এর কাছে ছিল x ইকুয়াল টু 2, সে x এর ভ্যালুটা আবারও 1 বাড়াইলো, x ইকুয়াল টু হইল 3। তাহলে এখন যখন প্রিন্ট করবে x ইকুয়াল টু 3 প্রিন্ট করবে। তো এই এক্সাম্পল দেখানোর উদ্দেশ্য হইল এই চাইল্ড যে x দেখবে এটা তার নিজের x, প্যারেন্ট যে x দেখবে এটাও তার নিজের x। চাইল্ড x এ চেঞ্জ করলে প্যারেন্টের কিছু আসে যায় না, প্যারেন্ট x এ চেঞ্জ করলে চাইল্ডের কিছু আসে যায় না। প্যারেন্ট কি করতেছে এটা চাইল্ড জানে না, চাইল্ড কি করতেছে এটাও প্যারেন্ট জানে না। প্যারেন্ট শুধু জানে চাইল্ড চলতেছে না শেষ হয়ে গেছে, তো প্যারেন্ট শুধু ওয়েটই করতে পারে। তো একটা প্রোগ্রাম যখন ফর্ক হয় তার প্রত্যেকটা জিনিসের একটা এক্স্যাক্টলি সেম কপি সৃষ্টি হয়। ওইটা এখন একটা প্রসেস চেঞ্জ করলে অন্য প্রসেসের কিছু যায় আসে না। স্যার প্যারেন্ট, আপনি যে বলেন যে প্যারেন্ট জানে যে মানে হলো আর কি চাইল্ড চলতেছে, এটা স্যার এটা কেমনে কোশ্চেন? মানে প্যারেন্ট আসলে মানে ওই অর্থে জানে না, প্যারেন্ট ওয়েট করতে পারে। প্যারেন্ট ওয়েট করতেছে মানে এই চাইল্ড যত সময় না শেষ হইতেছে সে এখানে বসে থাকবে। হ্যাঁ, তো প্যারেন্ট এই জায়গায় বসে আছে মানে চাইল্ড চলতেছে। তো প্যারেন্ট আসলে চাইল্ডের সাথে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে যে চাইল্ড যত সময় চলতেছে তত সময় আমি বসে থাকি। তো প্যারেন্ট আর চাইল্ডের ইন্টারাকশন এইটুকুই। স্যার মানে হলো প্রসেস যদি আমাদের আরেকটা না থাকে তাহলে আর কি ওয়েট করবে না একে? না, তাইলে আর ওয়েট করবে না। যদি চাইল্ড না থাকে তাইলে ওয়েট করার কোনো পয়েন্ট নাই। চাইল্ড যদি থাকে তাইলে সে ওয়েট করতে পারবে। এইটুকু ইন্টারাকশন সে চাইল্ডের সাথে করতে পারে, আর কোনো ইন্টারাকশন আসলে তার করার উপায় নেই। Yes? স্যার স্যার 10 নাম্বার 9 এর পরে যদি আরেকটা ফর্ক করি স্যার, তাহলে P3 এর জন্য কি x 1ই থাকবে স্যার?
আর ওখানে কি স্যার P3 এর কাজ শেষ হয়ে যাবে স্যার, নাকি 18 নম্বর লাইন মানে ওটার জন্য ফর্ক যদি এখানে করি, জি স্যার। আচ্ছা তাহলে ফর্ক যদি এখানে করি, এইখানে এক্স এর ভ্যালু কত ছিল? 0, জিরো তাই না? স্যার। এখানে নতুন একটা প্রসেস স্টার্ট হবে, এইখানে না, এর পরের লাইন থেকে। P3 স্টার্ট হবে এই ফর্কের পরের লাইন থেকে। আর এই অবস্থায় যখন ফর্ক হইছে তখন এক্স এর ভ্যালু ছিল 0, তাই না? জি স্যার। এক্স এর ভ্যালু ছিল 0, তাইলে এইটা কপি হয় P3 এর কাছে যাবে। P3 তখন দেখবে x ইকুয়াল টু 0। মানে যখন ফর্ক হইতেছে, এটা ফর্ক হইতেছে কই থেকে? P2 থেকে ফর্ক হইতেছে না? জি স্যার। P2 থেকে ফর্ক হয়ে P3 হইতেছে। তো P2 তে যা যা ভেরিয়েবল ছিল সবগুলার একটা কপি P3 পাবে। তো P2 তে x এর ভ্যালু ছিল 0, তো P3 x এর একটা কপি বানাবে, ভ্যালু থাকবে সেই 0 থাকবে। তো প্রোগ্রাম ওই সময় যেই অবস্থায় আছে ওই অবস্থার একটা কপি ক্রিয়েট হবে, মানে প্যারেন্ট যেই অবস্থায় আছে তার একটা কপি ক্রিয়েট হবে। তো ওই সময় P1 এ ধরো x এর ভ্যালু 2, তাতে P2 এর কিছু আসে যায় না। P2 তে x এর ভ্যালু 0, P3 তে সেইটাই কপি হবে। বুঝছো? বুঝতে পারছি স্যার। স্যার তাহলে P1 ওয়েটের পর স্যার P2 এক্সট্রা 1 থাকে কেন স্যার P2 এর জন্য x? P2 1 থাকে মানে? স্যার P1 যখন ওয়েটে চলে যায় স্যার, তখন হ্যাঁ, আবার যখন P2 চালাচ্ছি স্যার, তখন x এর ভ্যালু 1 দিয়ে করতেছি না স্যার, তাই তো P2 এর জন্য x এর ভ্যালু 0 হচ্ছিল স্যার। আচ্ছা যখন ওয়েট করতেছে জি তখন স্যার। P1 যখন P1 wait এর করছে x স্যার। এর ভ্যালু হইলো 2, হ্যাঁ, কিন্তু ফর্ক কিন্তু এখানে হইতেছে না, ফর্ক হইতেছে এই জায়গায়। ফর্ক হওয়ার সময় x এর ভ্যালু ছিল 1, ঠিক আছে? ফর্ক যখন হইতেছিল, P1 থেকে যখন P2 ক্রিয়েট হইছে তখন x এর ভ্যালু ছিল 1, তাইলে P2 তে x এর ভ্যালু শুরুতে থাকবে 1, এখানে -1 হয়ে হবে 0। মানে ফর্ক যখন কল হইতেছে ওই অবস্থায় সবকিছু কপি হবে। আচ্ছা স্যার, যখন ফর্ক হবে তখনকার আপডেট গুলা থেকে শুরু হবে স্যার। হ্যাঁ, ফর্ক যখন হবে ওই অবস্থার একটা কপি নতুন প্রসেস পাবে। তো ফর্ক হওয়ার সময় x ইকুয়াল টু 1 ছিল, নতুন প্রসেসের কাছে x 1ই থাকবে। এরপরে প্যারেন্ট যত টাইপের চেঞ্জই করুক না কেন সেটা চাইল্ড পাবে না, চাইল্ড খালি পাবে ফর্ক হওয়ার সময় যেগুলা ছিল ওগুলাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো তো এইটা হইলো তোমাদের প্র্যাকটিস প্রবলেমের সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম্পল। তো আমাদের সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম্পলের এটা দেওয়ার কথা, সলিউশন দেওয়ার কথা আর কি। মানে এটা ইয়ে থেকেই দেওয়ার কথা, এটা কোঅর্ডিনেটরদের থেকে দেওয়ার কথা, কিন্তু আমি দেখাই দিয়ে দিই। তো রেকর্ডিংও আছে, পরে কাজে লাগবে।
ও তোমাদের অ্যাটেন্ডেন্স আর কি খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তোমাদের 2 সেকশন মিলায় মনে হয় 74 জন আছে না, 73 বা 74 এরকম। তো মাত্র 21 জন প্রেজেন্ট। তো এটা মানে ইউজুয়ালি অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই না, কিন্তু এত লো অ্যাটেন্ডেন্স যখন থাকে তখন নেই আর কি। তো আজকে নিব। আচ্ছা, তো এখানে শুরুতে আছে শুরুতে আছে P1। আমরা এই প্রোগ্রামটা রান করতেছি, একটা প্রসেস ক্রিয়েট হইতেছে। এইখানে এসে একটা ফর্ক হইতেছে। তার মানে P2 starts here। ফর্ক হইতেছে 11 নম্বর লাইনে, তারপরের লাইন হলো 13 নম্বর লাইন, তারপরের লাইন থেকে P2 টা স্টার্ট হবে। তো P1 এর ক্ষেত্রে x কি 0 হবে না নন 0 হবে? P1 হইল প্যারেন্ট, P2 হইল চাইল্ড। শোয়েবুর রহমান আছো? জি স্যার আছে। আচ্ছা, তো P1 এর কাছে, হ্যাঁ, তো এখন দুইটা কপি আছে, একটা হইলো প্যারেন্ট P1 চাইল্ড P2। ফর্ক যখন করছি একটা চাইল্ড ক্রিয়েট হয়েছে। তো প্যারেন্ট এক্স এর ভ্যালু কি 0 দেখবে না নন 0 দেখবে? স্যার 0 আসবে। প্যারেন্টের কাছে 0 আসবে? মানে আর ইউ অ্যাবসলিউটলি শিওর? না স্যার, একটু কনফিউজ। আচ্ছা, মানে তুমি কি এই পর্যন্ত ছিলা না ছিল না? জি স্যার ছিলাম। ফর্ক যখন করা হয় তখন নতুন একটা প্রসেস ক্রিয়েট হয়। এখন প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডি নাম্বার থাকে। তো নতুন একটা প্রসেস যখন ক্রিয়েট হইতেছে তারও একটা আইডি নাম্বার থাকবে। ধরো 1 2 3 1। প্যারেন্ট এই আইডি নাম্বারটা পাবে ফর্কের রিটার্ন ভ্যালু হিসেবে। তাইলে P1 এর কাছে এই এক্সটা হবে P2 এর আইডি, x ইকুয়াল টু P2 এর আইডি। আর P2 এর কাছে থাকবে P2 এই আইডিটা পাবে না। P2 দেখবে x ইকুয়াল টু 0। তাহলে প্যারেন্টের কাছে কি 0 থাকতেছে না নন 0 থাকতেছে? স্যার নন 0 থাকতেছে। নন 0 থাকতেছে। হ্যাঁ, আইডি নাম্বার কখনো 0 হয় না, 1 থেকে শুরু হয়। তো ফর্ক যখন করব P1 পাবে এই P2 এর আইডি নাম্বারটা, আর P2 পাবে 0। তো x এ এই 0 আছে না 0-র চেয়ে বড় কিছু আছে, সেইটা দিয়ে যাচাই করা যায় যে
আমরা প্যারেন্ট প্রসেসে আছি না চাইল্ড প্রসেসে আছি। যদি 0-র চেয়ে বড় হয় তার মানে প্যারেন্ট প্রসেসে আছি, যদি 0-র চেয়ে বড় না হয়, 0 হয়, তাইলে চাইল্ড প্রসেসে আছি। আচ্ছা, তো প্যারেন্ট প্রসেসটা ফর্ক করে একটা চাইল্ড ক্রিয়েট করো। চাইল্ডের আইডি নন জিরো, এটা পাইল। এইখানে এক্স গ্রেটার দেন 0, তাহলে প্যারেন্ট এখানে ঢুকবে। প্যারেন্ট এখানে ঢুকে a equal to a plus 5, b equal to b minus 5, এরপরে ওয়েট মানে হইল p1 is waiting for p2 to finish। তাহলে এখানে a কে বানাইছিল 5 plus 5 10, এখানে b কে বানাইছিল 3 minus 5 minus 2, এরপরে p2 এর জন্য ওয়েট করা শুরু করছে। তো এখন p2 চালু হবে। p2 চালু হওয়ার কথা এই লাইন থেকে। তো if x greater than 0, এটা হবে ফলস, কারণ p2 x কে দেখবে 0। তাহলে p2 যাবে else এ গিয়ে a equal to a by 2 করবে। তো এখানে a এর ভ্যালু কিন্তু 5ই আছে। এই যে প্যারেন্ট প্রসেসে যে a আর b এর ভ্যালু চেঞ্জ করা হয়েছে, সেগুলা করা হয়েছে ফর্ক করার পরে। তো যেহেতু ফর্ক করার পরে করা হয়েছে, এই চেঞ্জটা চাইল্ড প্রসেস জানবে না। চাইল্ড জানবে যে a 5ই আছে, b 3ই আছে। ফর্ক করার সময় যেটা ছিল সেটাই থাকবে। এখন 5 কে অর্ধেক করলে হয় a equal to 2, আর b কে 3 গুণ করলে হয় b equal to 9। তাহলে প্রথমে প্রিন্ট হবে a equal to 2, b equal to 9। এইটুকু কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। তো এক দুইজনেই কইতেছো খালি, এই মানুষজন তো ক্লাস করে না। আর প্রত্যেকবার যখন মানে কারো নাম নিতে যাই তখন দেখি এক দুইজন করে ইয়ে করতেছে, লিভ করতেছে। আল্লাহ। আচ্ছা, তো প্রসেস টু শেষ। ওয়েটিং ফর প্রসেস টু ফিনিশ, এই ওয়েটটা শেষ। প্রসেস 1 আবার কন্টিনিউ করবে। তো পরের লাইনে এসে আরেকটা ফর্ক হইতেছে। তাহলে এখন p1 থেকে হইতেছে p3। ও স্যার, বাই দ্য ওয়ে, মানে হলো আর কি ওয়েট না দিলে কি আমাদের মানে প্রসেস 2 শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে যে কোনো চাইল্ড প্রসেস বা p3 বা p4 যে যাই আছে ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবে নাকি স্যার? মানে ওইটা থাকা অবস্থায় একটু ওয়েট করবে কিন্তু পরে আবার চলা শুরু করবে, মানে ওইটাও চলবে এটাও চলবে এরকম? মানে ওয়েট যদি না দেই তাহলে কি হবে সেটা? মানে স্যার ওয়েট যদি দেওয়া থাকে তখন কি স্যার মানে হলো আর কি যেই মানে চাইল্ড প্রসেসটা ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবে নাকি স্যার মানে হলো আর কি ওইটার শেষ হওয়ার মানে হলো কি ওইটা চলা অবস্থায় কতক্ষণ পর মানে কতক্ষণ ওয়েট করার পর তারপর আবার শুরু করবে এরকম? না, ওয়েট মানে
সে বসে থাকবে, চাইল্ড না শেষ স্যার, হওয়ার আগ পর্যন্ত প্রসেসিং সে চার্জ। বসেই থাকবে। হ্যাঁ, জি স্যার। চাইল্ড শেষ হওয়ার আগে সে কিছুই করবে না, সে চাইল্ড শেষ হওয়ার আগ পর্যন্ত বসে থাকবে। চাইল্ড যখন শেষ হবে তখনই তার ওয়েটটা শেষ হবে, এর আগ পর্যন্ত সে বসে থাকবে। চাইল্ড চলতে থাকবে কিন্তু সে বসে থাকবে, চাইল্ডের শেষ হওয়ার জন্য অপেক্ষা করে সে বসে থাকবে। আচ্ছা, তো এখন অপেক্ষা তার শেষ হয়েছে, চাইল্ড মারা গেছে। এখন এই আরেকটা ফর্কে এই P1 থেকে P3 ক্রিয়েট হয়েছে, তাইলে পরের লাইন থেকে P3 স্টার্ট হবে। P3 স্টার্টস হিয়ার। তো আপাতত P3 রেখে দিলাম, P1 এর কাজই আবার করি। তাইলে এখন আচ্ছা, তো এখন P1 এর কাছে y থাকবে, ধরি P3 এর আইডি হইল 321। P1 এর কাছে y থাকবে P3 এর আইডিটা, P3 এর কাছে y থাকবে 0, ঠিক আগের মতো। তো আমরা এখন P1 এ আসি। P1 এ y হইল P3 এর আইডি, এটা গ্রেটার দেন 0, তো এইখানে সে ঢুকবে না, সে ঢুকবে এই যে y গ্রেটার দেন 0, y 321, সে ঢুকবে এই এলসিফ এর ভিতরে। তো এলসিফ এর ভিতরে ঢুকে সে ওয়েট করা শুরু করবে, তার মানে Q1 is waiting for P3 to finish. আচ্ছা, তো এখন P1 আবারও বেকার বসে আছে, P3 এখন চালু হবে। তো P3 চালু করলাম, P3 এর জন্য y equal to 0, তাইলে এই ইফে ঢুকবে না, যে y smaller than 0, এখানে ঢুকবে না। এটা গ্রেটার দেন 0, এখানেও ঢুকবে না। সে ঢুকবে এলসে। আচ্ছা, তো এখন সে একে 2 গুণ করবে, এর ভ্যালু তাহলে কত হবে? টোয়েন্টি। হ্যাঁ, এর ভ্যালু 20 হবে, কারণ P3 যখন ক্রিয়েট হয়েছে এর ভ্যালু ছিল 10, তাহলে একে যখন 2 গুণ করা হবে তখন হবে 20। আচ্ছা, আর বি এর ভ্যালু ছিল -2, -2/3 হবে 0, তাহলে এখানে হবে 0, এখানে হবে 20। আচ্ছা, -2/3 0 হবে কেন, এটা কেউ বলতে পারবে? মানে -2 কে 3 দিয়ে ভাগ করলে 0 কেন হবে? উমামা তাজনুবা আছো? উমামা তাজনুবা? আচ্ছা, নাই। শরণ এলিজাবেথ? জি স্যার। আচ্ছা, তো এখন তুমি কও, এই বি এর ভ্যালু ছিল -2, -2 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 0। -2 কে 3 দিয়ে ভাগ করলে কি 0 হয়? না স্যার।
না, 0 হয় না, ইট ডাজন্ট মেক সেন্স, তাই না? কিন্তু সিতে জি এটা স্যার। হবে 0, কারণ হইলো আমরা কাজ করতেছি ইন্টিজার নিয়ে। যখন -2/3 করব, -2/3 করব, সেটা হবে -0.666666 এরকম হবে, তাই না? জি স্যার। তো ইন্টিজার ভেরিয়েবলে এই ডেসিমালের পরের জিনিসটা থাকে না, তাইলে এই পয়েন্টের পরে যা আছে সবকিছু নাই হয়ে যাবে, থাকবে হইলো 0। হ্যাঁ, তো এটা হলো ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশন করলে এই পয়েন্টের পরে যা আছে সবকিছু ভেনিশ হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরুতে, আচ্ছা অলরেডি একবার এ আর বি প্রিন্ট হয়ে গেছে, P2 এ প্রিন্ট করছে। এখন P3 এ কে বানাইছে 20, বি কে বানাইছে 0। তাহলে P2 প্রিন্ট করবে, স্যার হ্যাঁ, এখানে 4 বা সিলিং কিছুই হবে না, 0। ইন্টিজার ডিভিশন সবসময় ফ্লোর। হ্যাঁ, মানে পয়েন্টের পরে যা আছে -1 সেটা হতে যাবে পারতো গিয়া। না? না, -1 কখনোই হবে না। পয়েন্টটা জাস্ট, পয়েন্টের পরে যেটা আছে সেটা জাস্ট নাই হয়ে যাবে। তো নাই হয়ে গেলে 0ই থাকে। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এখন P3 যখন এই জায়গায় যাবে, a এর ভ্যালু হবে 20, a ইকুয়াল টু 20 আর b ইকুয়াল টু 0। তাহলে এখন P3 গন, P3 গন। এখন P1 P3 এর জন্য ওয়েট করতেছিল, P1 এখন চালু হবে, P1 এখন চালু হবে, তাইলে P1 যাবে এই 23 নাম্বার লাইনে, এ থেকে 2 বিয়োগ করবে, তাহলে a এর ভ্যালু কত হবে? স্যার একটু নিচে যাবেন। নিচেরটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই। তো 8 হবে স্যার। 8 স্যার। হ্যাঁ, 8 হবে, কারণ এখানে a এর ভ্যালু ছিল 10, এরপরে চাইল্ড প্রসেসে কি করলো তাতে প্যারেন্ট প্রসেসের কিছু আসা যায় না, প্যারেন্ট প্রসেসের কাছেই 10ই আছে। তো সে 10 থেকে 2 বিয়োগ করবে, এ হবে 8, আর বি এর সাথে 2 এড করবে, -2 এর সাথে 2 এড করলে হয় 0। আচ্ছা, তো এরপরে এই এর থেকে বাইর হবে, বাইর হয়ে P1 যাবে এইখানে, তাহলে P1 এর কাছে হবে a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 0। আচ্ছা, তো দেখি মিলে কিনা। জিসিসি ফর্ক 2, আচ্ছা, তো 2 9 20 0 8 0 এক্স্যাক্টলি মিলছে। হুম, এটা আর একটু ভালোভাবে ফরম্যাট করি। তো এই দুইটা হইল P2 এর আউটপুট, এই দুইটা হইল P3 এর আউটপুট, এই দুইটা হইল P1 এর আউটপুট। আচ্ছা, তো বেসিক্যালি এই হইল ফর্ক। তো মানে যারা যারা ফলো করার ট্রাই করতেছো তারা কি বুঝছো? মানে ফলো করার ট্রাই করতেছো কিন্তু বুঝছো না, এমন কেউ কি আছে? আচ্ছা, ধরলাম নাই। হ্যাঁ, তো আচ্ছা, আর তোমাদের নেক্সট ক্লাস হলো
মঙ্গলবারে। তো সেইটাও আর কি অনলাইনে নেওয়া লাগবে, কারণ ফ্লাইট এখনো চালু হইছে, কিন্তু এরা যে সময় মতো ছাড়বে এর এর কোনো আমি ভরসা করতে পারতেছি না। তো দেখা যাবে 6 ঘন্টা 7 ঘন্টা বসায় রাখছে। তো এই কারণে আর কি ভরসা পাইতেছি না। তো আমি এই আরো কয়েকদিন পরে ঢাকায় যাব আর কি। তো তোমাদের এই একটা ক্লাস অনলাইনে, এই মঙ্গলবার একটা অনলাইনে নেওয়া লাগবে। তো অনলাইনে নিজে যে লসটা না, এটা এই যেমন এখন কোড রান করে দেখাইলাম, তোমাদের ক্লাসরুমের উইন্ডোজ পিসিতে আমি সেটা করতে পারতাম না। মানে এই ক্লাসরুমের পিসিতে লিনাক্স দিতে বলেও লাভ নাই, এটা এটা তারা জীবনও দিবে না। তো ই কোড রান করে দেখানো সম্ভব হইতো না। তো আরো অনেক টাইপের কোড আছে, আরো অনেক কোড আছে, ওগুলাও দেখানোর ইচ্ছা আছে পরের ক্লাসে। তো পরের পরের ক্লাসে আরো আরো কোড দেখাইবো। তোমরা এই রেকর্ডিং